হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি হারানো কাকাতুয়ার পরবর্তী অংশ নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে হারানো কাকাতুয়ার তৃতীয় পর্ব। অনেক ভেবেচিন্তে গান্টু বলল, আমি সার্কাসে যাব না, আমি বাড়ি থেকে পালিয়ে জাহাজে চাকরি নিয়ে দুনিয়া ঘুরে বেড়াবো। রামু বলে, জাহাজে চাকরি পাওয়া অত সোজা নয়, তোকে নেবে কেন? তুই সাঁতার জানিস? শিখে নেব, তোকে সার্কাসে নিলে আমাকেও জাহাজে নেবে। তাহলে পালাবি? পালাবো, কিন্তু গাড়ি ভাড়ার কি হবে? রাস্তায় খাবো কি? সে হয়ে যাবে, আমি তো সার্কাসের দলের সঙ্গে যাচ্ছি, আমাকে ওরাই খেতে টেতে দেবে। আমি যদি তোর সঙ্গে থাকি তো আমাকেও নেবে? সেটা এক্ষুনি বলতে পারছি না, কথা বলতে হবে। ক্লাসের ফাঁকে ফাঁকে গান্টুর সঙ্গে নানা রকম পরামর্শ করে রামু বাসায় ফিরল। সারাদিন খাওয়া নেই। টিফিনে গান্টু একটু চিনে বাদামের ভাগ দিয়েছিল মাত্র, তাতে খিদেটা আরও জাগিয়ে উঠেছে। পেটের আগুনটা রাগের হলকা হয়ে মাথায় উঠে আসছে। বইটই রেখে রামু নিঃসারে গিয়ে বাগানে ঢুকল। বাগানের এক কোণে একটা কুল গাছ আছে, তাতে মস্ত মস্ত টোপা কুল খেয়ে খিদেটা চাপা দেবে। কিন্তু গিয়ে দেখে কুন্দ দারোগার দুই ছেলে আন্দামান আর নিকোবর চুরি করে বাগানের দেওয়াল টপকে ঢুকে গাছে উঠে কুল সব সাফ করছে। একজনের হাতে আবার একটা বাঁশের চাঙারি, সেটা টোপা কুলে টুপটাপ ভর্তি। রামু হাঁক মারল, এই আমাদের গাছে উঠে কুল পাচ্ছিস যে বড়? কুন্দকুসুমের শাসন বড্ড করা, কুল চুরির কথা জানাজানি হলে আস্ত রাখবে না। ভয়ের ব্যাপার আরও আছে, রামুর ঢিল ছোড়ার হাত দারুণ পাকা। এখন নিচে থেকে সে যদি ঢিল ছুঁড়তে শুরু করে তবে গাছের ওপর দুই ভাইয়ের বড়ই বিপদ। রামু ঢিল বড় একটা ফসকায় না, তাই দুই ভাই ওপর থেকে কাকুতি মিনতি করতে লাগলো। বলিস না ভাই, বলিস না, অন্যায় হয়ে গেছে, তোকে অর্ধেক দিচ্ছি, পায়ে পড়ছি, ঢিল মারিস না। খিদে পেটে রামুর গাছে উঠতে ইচ্ছে করছিল না। তাছাড়া এ বাড়ির ওপর তার এখন এমন রাগ যে এই বাড়ির কোনো ক্ষতি হলে সে খুশি হয়। সে গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, নেমে আয়। আন্দামান আর নিকোবর পকেটে করে কাগজের পুড়িয়ায় অনেকটা ঝাল নুন এনেছে, তাই নিয়ে গাছতলায় তিনজনে কুলের ভোজে বসে গেল। কিছুক্ষণ চুপচাপ বসে তিনজন কুল খেয়ে গেল। পাকা আধ পাকা ডাঁসা কুল আর দুর্দান্ত ঝালের শোষানি শোনা যাচ্ছিল কেবল। তারপর নিকোবর বলল, তুই নাকি সার্কাসের দলে ফিরছিস? রামু কথাটা আর কাউকে বলেনি, গান্টু ছাড়া, তাই চোখ পাকিয়ে জিজ্ঞেস করল, কে বলেছে? গান্টু স্কুল থেকে ফেরার পথে বলল রামু সার্কাসের দলে চলে যাচ্ছে। আন্দামান মুখ থেকে একটা কুলের বিচি ফুরুক করে ফেলে বলল, ওই সার্কাসে একটা সাংঘাতিক খুনি লোক আছে, দিনে দুপুরে মানুষ খুন করে। রামু বলে, কে বলতো? যে লোকটা আজকাল সাপের খেলা দেখায়, মাস্টার লক্ষিন্দর। লোকটা খুনি কি করে জানলি? বাবা গতকাল ফন্তুবাবুকে বলছিল, আমি আড়াল থেকে শুনেছি। ফন্তুবাবুটাকে? পুলিশের ইনফরমার। কি বলছিল? বলছিল লক্ষিন্দরের নাম নাকি আসলে লক্ষিন্দর নয়, এ হচ্ছে মাস্টার গোবিন্দ। কাশিমের চরে হরিহর পাড়ুই বলে একটা লোককে খুন করে জেলে যায়, তার ফাঁসির হুকুমও হয়েছিল, কিন্তু লোকটা জেল থেকে পালিয়ে এসেছে। তবে তোর বাবা তাকে ধরছে না কেন? ধরা যাচ্ছে না, লোকটা মুখোশ পরে থাকে তো, আসল চেহারাটা কেউ দেখেনি। সার্কাসওয়ালারা অন্য একটা লোক দেখিয়ে বলেছে এই হচ্ছে মাস্টার লক্ষিন্দর। তাহলে তোর বাবা এখন কি করবে? কিছু করবে না, শুধু ওয়াচ করা হবে।
মাস্টার গোবিন্দ সব খোঁজ খবর চেয়ে পাঠানো হয়েছে, পুলিশ ফোর্সও আসছে, শহরটা ঘিরে ফেলা হবে। এখন ইনফরমার আর সেপাইরা চারদিকে নজর রাখছে। গতকাল থেকে সার্কাসে সাপের খেলা বন্ধ হয়ে গেছে, বিরাট নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। মাস্টার লক্ষিন্দর পেটের পীড়ায় আক্রান্ত, সাপের খেলা বন্ধ রইল, সব প্ল্যান করা। আর কয়েকটা কুল খেয়ে রামু উঠে পড়ল। আন্দামান আর নিকোবর তাদের অর্ধেক কুলের ভাগ দিতে চাইলে রামু ঠোঁট উল্টে বলল, তোরা নিয়ে গে যা। সন্ধেবেলা গবা পাগলার ঘরে গিয়ে তাকে ধরল রামু। গবাদা, শুনেছ হবিবগঞ্জে সার্কাসের সে সাপ খেলোয়াড় লক্ষিন্দর নাকি আসলে খুনি? অন্যমনস্ক গবা বলল, হ্যাঁ, খুব গুণী। গুণী নয় গো, সে নাকি খুনি। গবা অবাক হয়ে বলে, তোমাকে কে বলল? আন্দামান আর নিকোবর, কুন্দ দারোগার যমজ ছেলেরা। বটে, বলে গবা আঙুল দিয়ে তার দাড়ি আছড়াতে আছড়াতে বলে, খুন একটা হয়েছিল বটে, সে কাশিমের চরে, গেলবারের আগের বার শীতকালে। জায়গাটা এখান থেকে খুব দূরেও নয়, 20-25 ক্রোশ হবে। খুব জ্যোৎস্না ছিল সেই রাতে। তুমি সেখানে ছিলে? খানিকটা ছিলাম বইকি। কাশিমের চরেই যে সেই রাতে তেনাদের নাববার কথা। কাদের? আলফা সেন্টারি হলো সৌরলোকের সবচেয়ে কাছাকাছি নক্ষত্র, দূরত্ব হবে 4 আলো বছর। সেখানকার একটা উন্নত গ্রহের সঙ্গে আমার অনেক দিনের যোগাযোগ। বহুকাল খবর বার্তা দিইনি বলে চিন্তা করছিল তারা। আমাকে একদিন একটা ভাব সংকেত পাঠালো, যন্ত্রপাতি দিয়ে নয়, স্রেফ জোরালো মানসিক প্রতিক্রিয়ায়। জানান দিল দিন 2 মধ্যেই তারা এক পূর্ণিমার রাতে কাশিমের চরে নামবে। আমি যেন সেখানে হাজির থাকি। গুল মারছ গবাদা? গবা তো কেবল গুলই মারে, আর বলবো না, যাও। আচ্ছা আচ্ছা, গুল নয়, বলো। শেষ পর্যন্ত অবশ্য সময় মতো তারা আসতে পারেনি। পরে শুনলাম ওদের মহাকাশযানের একটা মাস্তুল নাকি খারাপ হয়ে গিয়েছিল। মাস্তুল তো নৌকোয় থাকে। আরে বাবা, এ কি আর সাধারণ মাস্তুল? এই মাস্তুল হলো আসলে একটা সুপার সেন্সিটিভ স্ক্যানার। যাগে, তারপর কি হলো? সে এক কাণ্ড। আমি তো কাশিমের চরে জ্যোৎস্নায় একটা কম্বল মুড়ি দিয়ে বসে অপেক্ষা করতে করতে ঘুমে ঢুলে পড়েছি। কখন তেনারা আসবেন? কাশিমের চর জায়গাটা বড় ভালো নয়, একধারে ঘন জঙ্গল, মাঝখানে নদী। শীতকাল বলে জল প্রায় নেই বলতে গেলে। দুধার দিয়ে তীর তীর করে নালার মতো দুটো স্রোতও বয়ে যাচ্ছে। মাঝখানে মস্ত চর, তা সেই চরেও আবার কাশফুলের ঘন ঝোপসব। মাঝখানে অবশ্য অনেকটা জায়গা ফাঁকা। সন্ধ্যের পরই সোনার থালার মতো চাঁদ উঠল, জ্যোৎস্নায় একেবারে মাখামাখি। আর যা শীত পড়েছিল সেবার, তার বলার নয়। উহ, প্রকৃতি বর্ণনা রেখে আসল গল্পটা বলবে তো? তোমার বাপু বড্ড ধৈর্য কম। গল্পের আসল প্রাণী তো ওই প্রকৃতি আর পরিবেশের ওপর। ওটা না হলে গল্পটা বড্ড ন্যাড়া ন্যাড়া হয়ে যায় যে, সত্যি বলে মনে হয় না। তারপর কি হলো? সে এক কাণ্ড। আমি তো সেই শীতে একেবারে জড়সড় হয়ে ঠান্ডা মেরে বসে আছি। চারদিকে বেশ কুয়াশা, কুয়াশার মধ্যে জ্যোৎস্নার একটা আলাদা রূপ আছে। গোটা জায়গাটাকে মনে হচ্ছিল পরীর রাজ্য। দেখতে দেখতে রাত বেড়ে উঠল, ঘুমে আমি ঢুলে পড়ছি। এমন সময় মনে হলো একটা লোক যেন দূর থেকে দৌড়ে আসছে। বালির ওপর তো পায়ের শব্দ হয় না, কিন্তু আমি সেই মহাকাশের লোকগুলোর ভাব সংকেত পাওয়ার জন্য মনটাকে এমন চনমনে রেখেছিলাম যে ছুঁচ পড়লেও শব্দ শুনতে পাবো। তবে এই যে বললে ঘুমে ঢুলে পড়ছিলে, তা বটে, তবে কিনা সে ঘুমও ভাবের ঘুম। চোখ বোঝা থাকে বটে, কিন্তু কান, গায়ের চামড়া, নাক, চারদিকের খবর পায়। লোকটা দৌড়ে কোথায় গেল? গেল না, লোকটা আসছিল। আমি চোখ চেয়ে কুয়াশায় কাউকে দেখতে পেলাম না, তবে কয়েক সেকেন্ড পরেই
আরও 4-5 জনের দৌড়ে আসার আওয়াজ পেলাম। তারপর বুঝলাম প্রথম লোকটা পালাচ্ছে, পরের লোকেরা তাকে তাড়া করছে। প্রথম পায়ের শব্দটা ঝোপের আড়ালে আবডালে বেড়ালের মতো চুপি চুপি ঘুরে বেড়াচ্ছে, গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে। অন্য লোকগুলো তাকে খুঁজছে। তুমি কি করলে? আমি একটা হাই তুললাম তখন। মাত্র হাই তুললে? না, দুটো তুড়িও দিয়েছিলাম, মনে আছে। তুস, তারপর কি হলো? ওহ, সে এক কাণ্ড। বিরক্ত হয়ে রামু বলে, আহ, বলোই না। ভাবলে আজও গায়ের রোয়া দাঁড়িয়ে যায়। দেখো না, আমার গা দেখো। বলে গবা হাতে দাঁড়ানো রোয়া দেখালো রামুকে। তারপর বলল, কুয়াশা আর জ্যোৎস্নার মধ্যে ঝোপঝাড়ে সেই লুকোচুরি খেলা চলছে, আর আমি বসে আছি। ব্যাপার কি তা বুঝতে পারছি না। একবার হঠাৎ একটা শেয়াল এক ঝোপ থেকে বেরিয়ে আমার ঘাড়ের ওপর দিয়ে লাফ মেরে সাঁ করে ছুটে পালালো। তারপর তারপর সেই ঝোপের আড়াল থেকে ধুতি পরা একটা লোক র্যাপারে মুখ ঢেকে কুঁজো হয়ে বেরিয়ে এসে অবিকল শেয়ালের মতোই দৌড়ে পালাচ্ছিল। তার চেহারাটা বিশাল, 6 ফুটের ওপর লম্বা, ইয়া কাঁধ ইয়া বুকের ছাতি। সেই ঝুঁঝকো আলোয় মুখ ঢাকা লোকটাকেও কিন্তু আমি চোখের পলকে চিনে ফেললাম। লোকটাকে? সেই লোকটাই পারুই। ওরকম লোক আমি জন্মে দুটো দেখিনি। হরিহর পারুই না পারে এমন কোনো কাজ নেই। লোকের ছেলে মেয়ে চুরি করে আর কাঠিদের কাছে বেচে দিত, নয়তো মা বাপের কাছ থেকে টাকা আদায় করত, ডাকাতি করত, চুরি করত, আর খুন করা ছিল তার জল ভাত। ওই তল্লাটে তার দাপটে সবাই কাঁপত। লোকটা কি করলো? লোকটা তখন পালাচ্ছিল। খুব অদ্ভুত দৃশ্য। হরিহর পাড়ুইকে পালাতে দেখাটাও ভাগ্যের ব্যাপার, কারণ সাধারণত তাকে দেখেই অন্যরা পালায়। তাই তাকে পালাতে দেখে ভারী অবাক লাগলো। কাশিমের চরে এমনিতে ঘর বাড়ি নেই, তবে বহুকাল আগেকার একটা ভাঙা বাড়ি আছে। সাপখোপ, শেয়াল, তক্ষক, বাদুড় আর প্যাঁচার আড্ডা। চোরে ডাকাতেও বড় একটা কেউ সেই বাড়িতে ঢোকে না। আমি যেখানে বসেছিলাম সেখান থেকে একটু ডাইনে কোনাকুনি একটা ঝাউবন। তার আড়াল থেকে সেই ভাঙা বাড়িটার একটা গম্বুজ দেখা যাচ্ছিল। হরিহর পাড়ুই কোলকুজো হয়ে সেই ঝাউবনের মধ্যে ঢুকে বাড়িটার দিকে যাচ্ছে বলে মনে হলো। এমন সময় দেখি গম্বুজে একটা আলো দেখা যাচ্ছে। কে যেন উঁচু থেকে একটা টর্চ বাতি জ্বালছে আর নেভাচ্ছে। আমার মনে হলো ব্যাপারটা একটু দেখা দরকার। তোমার ভয় করলো না? না, ভয়ের কি? দুনিয়াটাই তো নানা খারাপ জিনিসে ভরা। ভয় পেতে শুরু করলে তার আর শেষ নেই। তুমি কি করলে? উঠে হরিহরের পিছু পিছু এগোতে লাগলাম। সেটাও দুঃসাহসের কাজ। হরিহর যদি টের পায় তাহলে চোখের পলকে আমার ঘাড় থেকে মাথা নামিয়ে দেবে কষায় ছুরি দিয়ে। তার কাছে সব সময় অস্ত্রশস্ত্র থাকে। স্বভাবটাও কেমন পাগলা খুনির। তাই খুব ঠাহর করে দেখে শুনে সাবধানে এগোতে হচ্ছিল। কিন্তু ঝাউবনের মধ্যে আলো আধারিতে আর তাকে দেখতে পেলাম না। গম্বুজের বাতিটাও আর জ্বলছে না তখন। রামু চোখ বড় বড় করে বলে, তখন কি করলে? কিছু করার নেই, চারদিক ঠাহর করছি। লোকটা তো আর নেই হয়ে যেতে পারে না। ঝাউবনের প্রথম দিকটায় বেশ পরিষ্কার, ঝোপ জঙ্গল তেমন নেই, কিন্তু ভিতর দিকটায় মেলা আগাছা হয়েছে। লুকিয়ে থাকার পক্ষে তোফা জায়গা। আমি একটা কাটা ঝোপের কাছাকাছি ঘাপটি মেরে বসে চারদিক দেখছি। এমন সময় এমন সময় উহ, বলো না। বলছি, দাঁড়াও। হাঁ করতেই গলায় একটা মশা চলে গেল যে। খক খক করে কেশে
গলা সাফ করে গবা বলে, বেশ নিঝুম আলো, চিকরিমিকরি শীত, কোথাও কিছু নেই। হঠাৎ একটা লম্বা হাত কোত্থেকে বেরিয়ে এসে খপাত করে আমার ঘাড়টা ধরল। বলো কি! ওরে বাবা, সে কথা ভাবতে আজও গায়ে কাটা দেয়। এই দেখো, ফের গায়ের রোয়া দাঁড়িয়ে যাচ্ছে। তারপর কি হলো? আমি তো কেমন হতবুদ্ধি হয়ে গেছি। আর হাতটাও পেল্লায়, এই মোটা মোটা আঙুল, কুলোর মতো পাঞ্জা। সেই হাতের একটু বেকায়দা বেশি চাপ পড়লে আমাদের মতো সাধারণ ঘাড় মট করে ভেঙে যাবে। কিন্তু আশ্চর্যের কথা, হাতটা আমার ঘাড় ধরল, কিন্তু তেমন আঁট করে ধরল না। বরং মনে হচ্ছিল মস্ত হাতটা আমার কাঁধে বিশ্রাম নিচ্ছে। কিন্তু আমি সেইভাবেই তখন কুঁই কুঁই করছি। টের পেলাম হাতটা সামনের কাঁটা ঝোপ থেকে বেরিয়ে এসে আমার ঘাড় ধরেছে। হাতটা মানুষের না অন্য কিছুর তা তখনও বুঝতে পারছি না। মানুষ নয়, তখন তা বুঝবার মতো মনের অবস্থা নয়। তবে হঠাৎ ঝোপের ভিতর থেকে একটা খসখসে শ্বাস টানা শব্দ পেলাম। আমি তখন ভয়ে একেবারে পাথর। হঠাৎ সেই পেল্লায় হাত আমার ঘাড়ে একটা ঝাঁকুনি দিয়ে আস্তে আস্তে ঝোপটার মধ্যে টেনে নিতে লাগলো। সাংঘাতিক কাটা ঝোপে আমার গাল, নাক, কান ছড়ে যাচ্ছে। চোখেও কাটা ঢুকে যেতে পারে। আমি দুহাত দিয়ে চোখটা আড়াল করলাম। তারপর ডালপালা সমেত মুখ থুবড়ে পড়লাম মাটিতে। দেখি কি, কাটা ঝোপের মধ্যে একটা লোক শুয়ে আছে, চারদিক রক্তে ভেজা। ও বাবা! বাবা বলে বাবা! আমি তো তখন বাবা ছেড়ে ঠাকুরদাকে ডাকতে লেগেছি। হলো কি বলো না? তেমন কিছু নয়। লোকটার তখন প্রায় হয়ে গেছে, বুকে মস্ত ক্ষত, তা থেকে বক বক করে রক্ত পড়ছে। লোকটার গলায় ঘরানি উঠে গেছে। লোকটা কোনো ক্রমে বলল, পাখি জানে, পাখি সব জানে। এটুকু বলেই লোকটা ঢলে পড়ল। লোকটাকে আর কে, সেই হরিহর পাড়ুই। তখনও মরেনি, কিন্তু মরছে। কিন্তু আমার অবস্থা তখন সাংঘাতিক। মরার সময় কি করে জানি না, পাড়ুইয়ের হাতটা আমার ঘাড়টা শক্ত করে ধরল, কিছুতেই ছাড়াতে পারি না। ওদিকে কাছাকাছি অনেকগুলো পায়ের শব্দ শুনতে পাচ্ছি। কারা যেন এগিয়ে আসছে। চারদিকে টর্চের বাতি ঝলসাচ্ছে ফটাফট। যারাই হোক, তারা লোক ভালো নয়। আমার পালানো দরকার। কিন্তু হরিহরের হাতখানা আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, কার সাধ্য ছাড়ায়। তার উপর আঙুলগুলো ক্রমে বেঁকে গলায় গজালের মতো ঢুকে যাচ্ছে। মরন্ত মানুষের গায়ে যে অত শক্তি হয়, কে জানতো বলো? তারপর কি হলো তাড়াতাড়ি বলো। ওদিকে সেই বদমাশগুলোও তেড়ে আসছে, চারদিকে টর্চের আলো ঝলসাচ্ছে। একটা লোক চেঁচিয়ে জিজ্ঞেস করলো, সাতনা, ঠিকমতো বল্লম চালিয়েছিলি তো? অন্য একজন রাশভারী গলায় বলল, আমার বল্লম এদিক ওদিক হয় না। ঝাউবনে ঢুকবার মুখেই লোকটাকে গেঁথেছি, তবে দানোটার গায়ে খুব জোর। বল্লমটা ধা করে টেনে খুলেই দৌড়ে পালালো, কিন্তু মনে হয় না বেশি দূর যেতে পারবে। চারদিকে রক্তের ছড়া দেখছো না? তখন তুমি কি করলে? আমি আমি তখন কিছু কড়াকড়ির বাইরে। হরিহরের কবজায় আমার পুঁটি মাছের পরাণ ধরফর করছে। আস্তে আস্তে চেতন ভাবটা চলে যাচ্ছে, শ্বাস প্রায় বন্ধ। ঠিক এই সময় লোকগুলো ওই যে বলে চেঁচিয়ে উঠল। পর মুহূর্তেই সবাই এসে ঘিরে ধরল আমাদের। তুমি বেঁচে গেলে বুঝি? আরে দূর, অত সহজে নাকি? লোকগুলো টর্চ জেলে দৃশ্যটা দেখেই চেঁচিয়ে বলে উঠল, এখনো বেঁচে আছে, সর্বনাশ, শেষ করে দে, শেষ করে দে। বলতে বলতে একটা লোক মস্ত দা বের করে প্রথম কোপটায় হরিহরের গলা নাবিয়ে দিল। বলো কি! আর তুমি?
আর যারা ছিল তারা বলল, এ লোকটা কে রে? আর একজন বলল, যেই হোক, সাক্ষী রেখে লাভ নেই, লোকটা বেঁচে আছে, গলাটা নামিয়ে দে। সঙ্গে সঙ্গে আর একটা লোক হঠাৎ করে আমার গলাটাও নামিয়ে দিল। যা, কি যে বলো! যা বলছি শুনে যাও, একেবারে প্রত্যক্ষ ঘটনা। দুনিয়ার আর কোনো মানুষের এমন অভিজ্ঞতা নেই। স্পষ্ট নিজের কাটা মুন্ডু প্রত্যক্ষ করলাম, বুঝলে? গলা দিয়ে ফোয়ারার মতো রক্ত পড়ছে, ধরটা একটু ছটপট করছে, কিন্তু মুখখানা দিব্যি হাসি হাসি। ভুল মারছ গবাদা। সত্যি না। তারপর কি হলো শোনো, সে এক কাণ্ড। বলো। ওরা তো আমাদের কবন্ধ রেখে পালিয়ে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে একটা গাছে ঠেস দিয়ে বসলাম, বারবার গলায় হাত বোলাচ্ছি, কিন্তু সেটা তো আমার গলা নয়। শরীরটা তখন বাতাসের মতো হালকা পাতলা জিনিস হয়ে গেছে। দেখি ঝোপের ওপাশ থেকে হরিহর পাড়ুইও উঠে পড়ে চারদিকে কটমট করে চাইছে। তার চাউনি দেখে ভয় খেয়ে পালাতে গিয়ে মনে হলো এখন আর ওকে ভয় কি। আমিও একটু ওর দিকে এগিয়ে গেলাম। হরিহর আমাকে পছন্দ করছিল না, কাছে যেতেই একটা হুঙ্কার দিল, খবরদার! আমি ঠিক করে হেসে বললাম, তোমার আর সেই দিন নেই হে হরিহর, মাথা গরম করো না বাবা। তার চেয়ে চলো চাঁদের আলোয় চড়ে বেড়াতে বেড়াতে দুটো সুখ দুঃখের কথা কই। হরিহর প্রথমটায় একটু গো ধরে বসেছিল, তারপর যখন সত্যিই বুঝলো যে সে মরে গেছে, তখন আমার সঙ্গে মিশতে আপত্তি করলো না তেমন। মরে গিয়ে তুমি ফের বেঁচে উঠলে কি করে? সে তো আর এক গল্প। আলফা সেন্টারির গ্রহ থেকে যাদের আসবার কথা ছিল, তারা ভোর রাত্রে এসে আমার দশা দেখে চটপট মাথাটা জুড়ে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে ফেলল যে। যত সব গুল। কিন্তু পাখি কি জানে তা তো বললে না। হ্যাঁ, সেইটাই তো আসল গল্প, আর একদিন হবে ক্ষণ। রামু সঙ্গে সঙ্গে গবার হাত ধরে বলে, না না, বলো, বলতেই হবে। গবা মাথা চুলকে বলে, আসলে কি জানো, বেশ কিছুদিন আগেকার কথা কিনা ঠিক স্মরণ হচ্ছে না। তারপর আমার মাথাটা কাটা গিয়েছিল তো, তাতেও বুদ্ধি একটু ঘুলিয়ে গেছে। জ্যোৎস্নায় কাশিমের চরে হরিহরের প্রেতাত্মার সঙ্গে আমার যেসব কথা হয়েছিল, তার মধ্যে পাখির কথাটা আসেনি। মনে আছে, আমরা সেই গলা কাটনেওয়ালা লোকগুলোর আক্কেল নিয়ে কথা বলছিলাম। হরিহর একবার ভুল করে একটা মশা মারতে গিয়েছিল, তাও মনে আছে। হাওয়া হাত দিয়ে কি আর মশা মারা যায়? দুজনে খুব হেসেছিলাম। কি হয় জানো, মরলে পর আর পুরনো শত্রুতা, রাগ, হিংসা এসব থাকে না। বেঁচে থেকে মানুষ যে কাণ্ড মাণ্ডু করে, সেগুলোকে ভারী ছেলে মানুষই মনে হয় তখন। বাঁচা অবস্থায় তো আমি হরিহরকে কতই না সমঝে চলেছিলাম। মরার পর আবার সেই হরিহরের সঙ্গেই চাঁদের আলোয় গলা ধরাধরি করে বালির ওপর কত ঘুরলাম। পাখির কথাটা তুললে না? ওই যে বললাম, বাঁচা অবস্থার কৌতূহলগুলো পর্যন্ত মরার সঙ্গে সঙ্গে মরে যায়। পাখিটা তবে কি জানতো? সেটা ভেবে দেখতে হবে। আর হরিহরকে সেদিন খুনই বা করলো কারা, তাদের তুমি চেনো? কোশমিন কালেও না। মাস্টার গোবিন্দকে তাহলে পুলিশে ধরলো কেন? এমনি এমনি ধরেনি, গোবিন্দরও দোষ আছে। কি দোষ? একটা দীর্ঘশ্বাস ফেলে গবা বলে, সে আবার আর এক গল্প। তাহলে গল্পটা বলে ফেলো। সেটা একদিন গোবিন্দর কাছেই শুনে নিও। আজ মেলা বকবক করে ফেলেছি। গোবিন্দর কাছে কবে আমাকে নিয়ে যাবে? আমি এখন তার কাছেই যাচ্ছি। ইচ্ছে করলে তুমিও যেতে পারো, তবে খবরদার, ঘুণা করেও কাউকে বলো না যেন। জানাজানি হলেই পুলিশ গোবিন্দকে ধরে নিয়ে গারদে পুরবে। শহর ছাড়িয়ে মাইলটাক মেঠো পথে হাঁটতে একটা বেশ সমৃদ্ধ গা। সন্ধ্যের একটু আগে সেই গায়ের এক সম্পন্ন গেরস্ত বাড়িতে রামুকে নিয়ে হানা দিল গবা। গবাকে দেখে বাড়ির সবাই তটস্থ। আসুন আসুন, বসতে আজ্ঞা হোক।
নিকোনো উঠোনে জল চৌকি পেতে দেওয়া হলো। ঘটির জলে হাত মুখ ধুয়ে এসে রামু আর গবা পাশাপাশি দুটো জল চৌকিতে বসতে না বসতেই দুটো ছোট ধামায় টাটকা ভাজা মুড়ি, বাতাসা, নারকোল আর দুধ খেতে দেওয়া হলো তাদের। সারাদিনে রামুর এই প্রথম সত্যিকারের কিছু খাওয়া। সে যখন হালুম হুলুম করে খাচ্ছে, তখন গবা খুব মুরব্বির চালে গেরস্তকে জিজ্ঞেস করলো, গরু রাখার জন্য যে বোবাকালা লোকটাকে দিয়েছিলাম, সে কেমন কাজ টাজ করছে? আগে কাজ ভালোই করে, খায়ও কম, কিন্তু লোকটা ভারী রাগী। খুব চোটপাট করে বুঝি? গেরস্ত একটু অবাক হয়ে বলে, বোবা লোক চোটপাট করবে কেমন করে? তা নয়, তবে চোখ দুখান দিয়ে মাঝে মাঝে এমনভাবে তাকায় যে পেটের মধ্যে গুড়গুড়ানি উঠে যায়। তা লোকটা কোথায়? একটু আগে গরু নিয়ে ফিরল, এখন গোয়ালে সাজাল দিচ্ছে, ডাকাচ্ছি। গেরস্ত ছেলে গিয়ে রাখালটাকে ডেকে আনলো। পরনে আধময়লা হেঁটো ধুতে, গায়ে একটা মোটা কাপড়ের পিরান, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটির দৃষ্টি এত তীক্ষ্ণ যে তাকালে বুকের মধ্যে একটু ধুকুর পুকুর হয় বটে। গবা জিজ্ঞেস করল, কেমন আছিস রে? লোকটা বা 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 গোছের কিছু দুর্বোধ শব্দ করল। গবা মাথা নেড়ে বলে, বেশ বেশ বেশ, তুই তো আবার কানেও শুনিস না। তা বলি, এরা ভালো লোক, এদের কাছে ভালো হয়ে থাকবি। চল একটু এগিয়ে দিবি আমাদের, আঁধার হয়ে এসেছে, লণ্ঠনটা নিয়ে সঙ্গে আয়। শুনে গেরস্ত ছেলেপুলেরা হই হই করে উঠল। এক্ষুনি যাবে কি গবা জ্যাঠা? আমরা যে তোমার সেই মেছো ভূতের গল্পটা শেষটুকু শুনবো বলে কতদিন ধরে হাপিত্তেশ করছি। সেই যে গো, আন্নাপুরের বড় ঝিলে সেবার মাছ ধরতে গিয়ে জলে একটা বড় কড়াই ভাসতে দেখেছিলে। তারপর সেই ভাসন্ত কড়াইটা যে কাছে এসেছে, অমনি সেটাকে ধরতে গিয়ে হাতে গরম ছ্যাঁকা খেলে। তারপর দেখলে কড়াইটা জলে ভাসছে বটে, কিন্তু তাতে গরম তেল ফুটছে। তারপর কি হলো? গবা উঠে পড়ে বলল, সে আর একদিন হবে। বাবুর বাড়ির ছেলেকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি না ফিরলে রক্ষে থাকবে না। রাখালটা লণ্ঠন আর লাঠি হাতে তাদের সঙ্গে এগিয়ে দিতে এলো। মেঠো পথে পা দিয়েই বোবা রাখাল কথা কয়ে উঠল, গবাদা, ওদিকে কি হচ্ছে? ধুন্দুমার, পুলিশ চারদিকে তোমায় খুঁজছে। একটা শক্ত মামলায় মক্কেলকে জিতিয়ে দিয়েছেন উদ্ভববাবু। বড়লোক মক্কেল সকালেই বিরাট ভেট নিয়ে হাজির। ফলের ঝুড়ি, মিষ্টি চাঙারি, দইয়ের হাঁড়ি, বারকোষে মস্ত রুই মাছ, ধামা ভর্তি শীতের সবজি, এলাহি কাণ্ড। মামলায় জিতে উদ্ভববাবুর মনটা আজ ভালো। অন্য একটা মামলায় সওয়ালের ফাঁকে ফাঁকে গুনগুন করে ভৈরবী ভেজে নিচ্ছিলেন। আদালতে গান গাওয়া নিষিদ্ধ। হাকিম সাহেব গুনগুনানি শুনে বারবার এধার ওধার তাকান, কিন্তু কোত্থেকে গানটা আসছে তা বুঝতে পারেন না। বার দুই তিন হাতুড়ি ঠুকে অর্ডার অর্ডার হাঁক দিলেন। প্রতিবারই উদ্ভববাবু রুমালে মুখ ঢেকে জিভ কাটলেন, কিন্তু গান জিনিসটা ভারী অবাধ্য। ভিতরে গানের ফোয়ারা খুলে গেলে তাকে ঠেকায় কার সাধ্য? অবশেষে বিপক্ষের উকিল উঠে হাকিমকে বললেন, আমাদের লার্নেড ফ্রেন্ড উদ্ভববাবুর স্বভাব অনেকটা কোকিলের মতো। বসন্ত সমাসন্ন দেখে ওর কণ্ঠ কুহু কুহু রবে চঞ্চল হয়ে উঠেছে। কোকিল যেমন কাকের বাসায় ডিম পাড়ে, উনিও তেমনি ওর গানের ডিম এই আদালতে পেরে রেখে যাচ্ছেন। এই অদ্ভুত সওয়ালে হাকিম ভ্রু কোচকালেন। লজ্জিত উদ্ভববাবু ঘাড় চুলকোচ্ছেন। আর এক হাতুড়ি মেরে আদালতকে চুপ করিয়ে উদ্ভববাবুকে বললেন, আপনার হিয়ারিংয়ের জন্য একটা ডেট নিন, আজ বাড়ি চলে যান। হাঁপ ছেড়ে উদ্ভববাবু বেরিয়ে এলেন। বাস্তবিক এতক্ষণ তার হাঁফ ধরে আসছিল, আই ঢাই করছিল, পাকা ফোড়ার মতো ভিতরে টন টন করছে গান। একটু টুসকি দিলেই বোমার মতো ফেটে পড়বে। সেই টুসকিটা এতক্ষণ দিতে পারছিলেন না।
এজলাসের চৌহদ্দি পার হয়ে রাস্তায় পড়েই গানের ফোঁড়াটায় টুসকি দিলেন উদ্ভববাবু। আর বাস্তবিক সেটা বোমার মতোই ফাটল। হাঁ করে প্রথম টানটা লাগাতেই এত জোর শব্দ হলো যে উদ্ভববাবু নিজেই হকচকিয়ে গেলেন। শুধু তাই নয়, সেই শব্দে রাস্তার লোকজনও পালাতে লাগলো, কাক কাকা করে উড়ে উড়ে ঘুরতে লাগলো। উদ্ভববাবু তাজ্জব হয়ে গেলেন। তার গানের ফোঁড়াটা বোমার মতো ফেটে চারদিকে ধোঁয়া ছড়াচ্ছে। ভ্যাবাচাকা ভাবটা কেটে যেতে কয়েক সেকেন্ড সময় লাগলো। তারপর উদ্ভববাবু হঠাৎ বুঝতে পারলেন শব্দটা তার গলা থেকে বেরোয়নি। অমন বোমার মতো আওয়াজ খুব বড় ওস্তাদের গলা থেকেও বেরোবার কথা নয়। যুক্তি অনুসরণ করলে সন্দেহ থাকে না বোমার মতো আওয়াজটা একটা বোমারই কাজ। আর সেটা ফেটেছে উদ্ভববাবুর মাত্র হাত দশেকের মধ্যে। রাস্তার আর পাঁচজনের মতো উদ্ভববাবুও দৌড়তে লাগলেন। অগ্রপশ্চাৎ বিবেচনার সময় নেই। গলায় গানটাও আর ঠেলাঠেলি করছে না। বাড়িতে এসে নিজের ঘরে শুয়ে চোখ বুজে অনেকক্ষণ হাঁপ ছাড়লেন উদ্ভববাবু। ব্যাপারটা কি হলো তা বুঝতে পারছিলেন না। বোমাটা এত কাছাকাছি ফেটেছে যে সেই শব্দে তার মাথাটা এখনো ভোম্বল হয়ে আছে। এমনকি শুয়ে শুয়ে কয়েকবার ভৈরবীতে টান লাগানোর চেষ্টাও করলেন উদ্ভববাবু, কিন্তু গলার স্বর ফুটল না। ভিতরের বারান্দা থেকে কাকাতুয়াটা বলে উঠল, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। উদ্ভববাবু কাকাতুয়ার কথা শুনে উঠে বসলেন। মক্কেল যে অঢেল ভেট দিয়ে গেছে তা ফেলে ছড়িয়ে খেয়েও শেষ হওয়ার কথা নয়। তাই উঠে ভিতর বাড়ি থেকে একটা রসগোল্লার হাঁড়ি এনে কাকাতুয়াটাকে খাওয়াতে লেগে গেলেন। কাকাতুয়াটা বেশ চেখে চুখেই খাচ্ছিল। কয়দিনে পাখিটা উদ্ভববাবুকে খুব চিনেছে। খেতে খেতে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে উদ্ভববাবুকে দেখছিল। হঠাৎ একটু চাপা গলায় বলল, কাউকে বলো না, কাশিমের চরে অনেক মোহর আছে। উদ্ভববাবু হাঁ করে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, বলিস কি রে? বিশু জানে না, বিশু জানে না। বিশুটাকে বলবি তো? পাখি তখন অন্য কথা বলতে লাগলো, রামু, তুমি ভীষণ দুষ্টু, পড়তে যাও, নইলে গোল্লা পাবে। তারপর আবার স্বর পাল্টে বলল, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। চারদিকে চেয়ে উদ্ভববাবু পাখির দাঁড়টা বারান্দা থেকে নিজের ঘরে এনে রাখলেন। উদ্ভববাবু বিস্তর মামলা মোকদ্দমা করেছেন। তিনি জানেন যার কাছে কোনো গোপন খবর থাকে তার জীবন সর্বদাই বিপদসংকুল। এই পাখিটা নিশ্চিত লুকোনো সম্পদের খবর জানে। এ পর্যন্ত পাখিটার ওপর হামলাও কিছু কম হয়নি, কিন্তু এতকাল কাকাতুয়াটা কাশিমের চরের কথা বলেনি। যদি কেউ কথাটা শুনতে পায় তবে যেমন করেই হোক হন্যে হয়ে পাখিটাকে হাত করার চেষ্টা করবে। তার জন্য খুন পর্যন্ত করতে পিছপা হবে না। উদ্ভববাবু আরও কিছুক্ষণ বিশ্রাম নিতে বিছানায় গা ঢালতেই পিঠের নিচে কি একটা খচমচ করে উঠল। উঠে দেখলেন একটা খাম, তাতে ওর নাম লেখা। খাম খুলতেই একটা চিঠি। মহাশয়, কাকাতুয়াটি ফেরত পাইবার জন্য যে প্রস্তাব দিয়েছিলাম তাহা আপনি কার্যত অগ্রাহ্য করিয়াছেন। বুঝিতেছি সহজ পথে আপনি পাখিটিকে ফেরত দিবেন না। তাহাতে অবশ্য আমাদের কিছু না, বিপদ আপনারই। আজ আদালতের বাহিরে যাহা ঘটিল তাহা একটি নমুনা মাত্র। বোমটিতে কেবল আওয়াজের মশলা ছিল, ক্ষতিকারক কোনো কিছু ছিল না। আপনাকে আমাদের সম্পর্কে সচেতন করিয়া দিতেই এই কাজ করিতে বাধ্য হইলাম। ইহার পর যদি কখনো আমাদের বোমা প্রয়োগ করিতে হয় তবে এবার তাহার মধ্যে মারাত্মক বস্তু সকলই থাকিবে। মনুষ্য জীবন অতীব মহার্ঘ বিবেচনা করিয়া ভালোই ভালোই পাখিটিকে আমাদের হাতে তুলিয়া দিবেন। বেশি কিছু করিতে হইবে না। আপনাদের বাহিরের বারান্দায় আজ রাতে পাখির দাঁড়টা পাখি সমেত ঝুলাইয়া রাখিবেন। কোনো পাহারা রাখিবেন না। আমরা যথাসময়ে তাহা হস্তগত করিব। ক্ষতিপূরণ বাবদ যথেষ্ট অর্থ আপনি পাইবেন। ইতি।
এর আগে চিঠিতে আমি আমি করে লেখা ছিল, এই চিঠিতে বহু বচনের আমরা। উদ্ভববাবু চারদিকে চেয়ে দেখলেন। শোয়ার ঘরের 3 দিকেই বড় বড় জানলা, দক্ষিণ দিকে বাগান, পূর্ব দিকেও বাগান, উত্তর দিকে কলতলা। পত্রবাহক কোন দিক দিয়ে এসে টুক করে এই অল্প সময়ের মধ্যে জানলা গলিয়ে বিছানায় চিঠিটা ফেলে গেছে তা অনুমান করা শক্ত। তবে এরা যে বেশ সংগঠিত দল তাতে সন্দেহ নেই। উদ্ভববাবু গম্ভীর মুখে বললেন, পাখিটাও তার হুঁশ শিখে গেছে, সেও বলল হুম। উদ্ভববাবু কাকাতুয়াটার দিকে চেয়ে দেখলেন পাখিটাও তার দিকেই চেয়ে আছে। বড় মায়া পড়ে গেছে উদ্ভববাবুর। উঠে গিয়ে কাকাতুয়ার পালকে হাত বোলাতে বোলাতে বললেন, কেন যে বাবা গোপন কথাগুলো শিখতে গেলি? এখন তোরও বিপদ, আমারও বিপদ। পাখিটা হঠাৎ আর্তস্বরে বলে উঠল, বিশু, আমাকে মেরো না, মেরো না। উদ্ভববাবু চমকে চারদিকে চেয়ে দেখলেন, না, কেউ কোথাও নেই। পাখিটা পুরনো মুখস্থ বুড়িটা বলছে। আলমারি খুলে উদ্ভববাবু তার বাবার আমলে দোনলা বন্দুকটা বের করলেন। বহুকাল কেউ বন্দুকটা চালায়নি। উদ্ভববাবু বন্দুকটা পরিষ্কার করতে বসে গেলেন। ভয়ের চেয়ে ভালোবাসা অনেক বড়। উদ্ভববাবু ভয়ের কাছে হার মানতে রাজি নন। এমনিতে দেখতে গেলে মাস্টার গোবিন্দ বেশ সুখেই আছে। সারাটা দিন গরু চড়ায়, গেরস্তর বাড়ির অজস্র কাজ মুখ বুজে করে, পেট ভরে খায়, আর সন্ধ্যের পর খড়ের গাদায় ঢুকে ঘুমোয়। বোবাকালা হয়ে থাকতে একটু কষ্ট হয় বটে, কিন্তু সেটা সইয়ে নিচ্ছে। মাঝে মাঝে বেমক্কা মুখ ফুটে একাধটা শব্দ বেরিয়ে আসে ঠিকই, কিন্তু ততটা ক্ষতি কিছু হয়নি। সেদিন গেরস্ত ছেলের বউ 1 গামলা ফুটন্ত ভাতের ফ্যান উঠোনের কোণে রেখে খাড় কাচতে গেছে। এমন সময় গেরস্ত ছোট্ট নাতি হামা টানতে টানতে গিয়ে সেই গামলার কানা ধরে উঠতে গিয়েছে। গোবিন্দ গরুগুলোকে মাঠ থেকে নিয়ে আসতে যাচ্ছিল দুপুরবেলা। এই দৃশ্য দেখে বেখেয়ালে ইস, গেল ছেলেটা গেল বলে চেঁচিয়ে দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। ভাগ্যিস কেউ শোনেনি। আর একদিন গেরস্তর মেজ ছেলে সকালে তাকে ঘুম থেকে তুলে দিতে এসেছিল, তখন একেবারে কাকভোর। আগের রাত্রে যাত্রা শুনেছে বলে ঘুমটা ভোরে খুব গাঢ় হয়েছিল গোবিন্দর। ছেলেটার ডাকাডাকিতে উঠে বসে বলে ফেলেছিল, ধুর তোর, এমন ষাঁড়ের মতো কেন চেঁচায় লোকে? লোকটা অবাক হয়ে তার দিকে চেয়ে বলল, এ কি, তুমি যে বড় কথা বলতে পারো। গোবিন্দ ফ্যাসাদে পড়ে অনেকক্ষণ বু বু করল বটে, কিন্তু ছেলেটার যেন প্রত্যয় হলো না। পাছে লোক জানাজানি হয়ে যায়, সেই ভয়ে তখন ছেলেটাকে কিছু কিছু কথা খুলে বলল গোবিন্দ। রাজি করালো যাতে কাউকে না বলে। বেশ কাটছিল, কিন্তু একদিন সকালবেলা গোবিন্দ দেখল একটি রোগা শুটকো মতো লোক গেরস্তর সঙ্গে উঠোনে বসে কথা বলছে। লোকটা চাউনি টাউনিগুলো ভালো নয়, কথা বলতে বলতে চারদিকে নজর রাখছে। বোঝা যায় কিছু বা কাউকে খুঁজছে। লোকটা চলে যাওয়ার পর গোবিন্দ গেরস্তর মেজ ছেলেকে আড়ালে ডেকে জিজ্ঞেস করল, যে লোকটা এসেছিল সে কে বলো তো? ও হলো ফন্তু বাবু। সে আবার কে? দালালি ফালালি করে, জমি বেচা কেনার কারবার আছে। আর কিছু? আর কিছু তো জানি না। মানুষটা কেমন? তা কে জানে, তবে বাবার কাছে মাঝে মাঝে আসে। আজ কেন এসেছিল একটু খোঁজ নেবে? যাও, তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করে এসো। ছেলেটা একটু বাদে ঘুরে এসে পড়ল, কি একটা লোক জেলখানা থেকে পালিয়ে এদিকে এসেছে, তার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করছিল। গোবিন্দ জেল পালানোর কথাটা ছেলেটাকে বলেনি, শুধু বলেছে বদমাস লোক তার পিছনে লেগেছে বলে সে লুকিয়ে আছে। গোবিন্দ জিজ্ঞেস করল, তোমার বাবা আমার কথা কিছু বলেননি তো? কিছু লোকের স্বভাব হলো বুদ্ধি থাকলেও তা খাটাবে না। ছেলেটা বলল, দাঁড়াও, গিয়ে বাবাকে জিজ্ঞেস করে আসি। গোবিন্দ তাকে থামিয়ে বলল, এখন ফের জিজ্ঞেস করলে তোমার বাবার সন্দেহ হবে, থাকবে।
রামু মাঝে মাঝে ছুটির দিনে গরু চড়ানোর মাঠে খেলা শিখতে আসে। গোবিন্দ লক্ষ্য করেছে ছেলেটা যেদিকে মন দেয় সেদিকটায় বেশ ধাঁ করে উন্নতি করে ফেলতে পারে। খালি মাঠে যন্ত্রপাতি ছাড়া রামুকে আর কী বা শেখাতে পারে গোবিন্দ? তবু যে কয়েকটা মামুলি এক্সারসাইজ শিখিয়েছিল তা চটপট শিখে নিল রামু। খেলা শেখার ফাঁকে ফাঁকে দু একটা খবরও দিত। সামন্ত বলে দিয়েছে পুলিশ সার্কাসের ওপর নজর রাখছে তো বটেই, কিন্তু ভাবগতিক দেখে মনে হয় পুলিশ ছাড়া অন্য কিছু লোকও সার্কাসের আশেপাশে ঘোরাফেরা করছে। আর একদিন এসে রামু জানিয়ে গেল খুব শিগগিরই সার্কাস এখান থেকে উঠে যাবে। গোবিন্দ যেন সার্কাসের দলের সঙ্গে না যায়। এবার সার্কাস যাবে অযোধ্যার দিকে। পারলে গোবিন্দ যেন সেখানে গিয়ে দলে ভিড়ে যায়। সার্কাসের জন্য প্রাণটা বড় কাঁদে গোবিন্দর। চারদিক থেকে আলো এসে পড়ে। শূন্যে মাটিতে তার বা দড়ির ওপর হরেক রকম খেলা চলে, সঙ্গে অদ্ভুত ব্যান্ডের আওয়াজ। সে যেন এক স্বপ্নের জগৎ। তাছাড়া সার্কাস হলো এক বৃহৎ পরিবার, সকলের জন্য সকলে। সেই সার্কাসে আর ফিরে যাওয়া হবে কি না কে জানে। গরু চড়াতে চড়াতে এইসব ভাবে গোবিন্দ। একদিন গরু নিয়ে বিকেলবেলা ফিরছে, হঠাৎ দেখে গেরস্তর বাড়ির সামনে খুব লম্বা আর জোয়ান একটা লোক দাঁড়িয়ে গাঁয়ের আর একটা লোকের সঙ্গে কি কথা বলছে। গোবিন্দ পাশ কাটিয়ে যেতে গিয়ে শুনতে পেল গায়ের লোকটা বলছে, না, এ গায়ে খুনি গুন্ডা বদমাস আসবে কোত্থেকে, সেসব শহরে থাকে। লম্বা লোকটা বলল, হয়তো পালিয়ে গেছে। পালানোর জায়গা কোথায়? আচ্ছা, গবা বলে কাউকে চেনো? খুব চিনি, গবা পাগলা হলেন স্বয়ং শিব। তিনি কি এ গায়ে আসেন? প্রায়ই আসেন। এই তো সেদিন আমার কেলে গরুটা আর কলেরার মতো হলো। গবা পাগলাকে ডেকে আনতে তিনি এসে এমন এক ভস্য খাইয়ে দিলেন যে পরদিন থেকে গোবর একেবারে ইটের মতো এঁটে গেল। এই পর্যন্ত শুনে গোবিন্দ বাড়িতে ঢুকে পড়ল। কিন্তু মুশকিল হলো এই লোকটা পুলিশের লোক নয়। লম্বা এবং বিশাল চেহারার এই দানবকে গোবিন্দ চেনে। রয়্যাল সার্কাসে লোকটা 5 মণ ভার তুলে রোজ লোককে তাক লাগিয়ে দিত। তারপর সে হঠাৎ একদিন সার্কাস ছেড়ে উধাও হয়। গোবিন্দ কানা ঘুষো শুনেছে এই লোকটা অর্থাৎ সাতনা একটা বাজের সঙ্গে পড়ে খুন খারাপি করে বেড়ায়। কেন সাতনা খারাপ লোকেদের দলে ভিড়ল তাও খানিকটা জানে গোবিন্দ। সাতনার 7 বছর বয়সের একটা মা মরা মেয়ে ছিল। কে বা কারা সেই মেয়েটাকে চুরি করে সার্কাস থেকে নিয়ে যায়, তারপর 10,000 টাকা মুক্তিপণ দাবি করে। সাতনার অত টাকা ছিল না। আদরের মেয়েকে প্রাণে বাঁচানোর জন্য সে রয়্যাল সার্কাসের মালিকের হাতে পায়ে ধরে টাকাটা ধার হিসেবে চায়, কিন্তু সার্কাসের মালিক টাকাটা দেয়নি। কিছুদিন পর কে মেয়েটিকে নাকি কাশিতে ভিক্ষে করতে দেখেছিল। তখন তার জিভ কাটা, একটা চোখ কানা। সাতনা কাশিতে যায়, কিন্তু মেয়েকে পায়নি। সেই থেকে পাগলের মতো হয়ে যায়। কাশিমের চরের কাছে সুলতানপুরে মেয়েটি চুরি যায়। সাতনা নিজের সঙ্গে মেয়েটাকে নিয়ে সার্কাসের দলে ঘুরে বেড়াতো, মেয়েকে খেলা শেখাতো। সেই মেয়ে নিখোঁজ হওয়ায় সে আবার সুলতানপুরে ফিরে আসে। তারপর কি হয়েছে তার গোবিন্দ স্পষ্ট জানে না। এখন সাতনা তার খোঁজ করছে জেনে সে খুব অবাক হলো। সাতনার সঙ্গে তার কোনো শত্রুতা নেই, অবশ্য বন্ধুত্বও নেই। সাতনার সঙ্গে খুব সামান্য একটু চেনা জানা মাত্র ছিল তার। রাতে খড়ের কাদায় শুয়ে অনেক ভেবেও সে কিছুতেই ব্যাপারটা বুঝতে পারছিল না। তবে সাতনার সঙ্গে হরিহর পাড়ুইয়ের খুব বন্ধুত্ব ছিল একসময়। হরিহর ছিল সুলতানপুরের সুলতান। তার কথায় গোটা গঞ্জ উঠত বসত, কিন্তু সেটা করত ভয়ে। ওই রকম ভয়ঙ্কর লোক দুটো দেখা যায় না। গোবিন্দ ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে আচমকা ধোঁয়ার গন্ধে উঠে বসল। চোখ কচলে চেয়ে কিছু বুঝবার আগে হঠাৎ অবাক হয়ে দেখল পুরো খড়ের গাদাটার চারপাশ দিয়ে বেড়া জালের মতো আগুনের শিখা উঠে আসছে। ভালো করে ব্যাপারটা বুঝবার আগেই
আগুনের শিখা দাপিয়ে উঠল আকাশে। চারদিকে রক্তাভ লেলিহান ভয়ঙ্কর আগুন। গেরস্ত বাড়ি থেকে বিকট চেঁচামেচি আসছিল, লোকজন দৌড়ে আসছে। গোবিন্দ কি করবে বুঝতে পারছিল না। চারদিক দিয়ে আগুন যেভাবে ঘিরে ধরেছে তাতে পালানোর কোনো স্বাভাবিক পথ নেই। কিন্তু আর কয়েক সেকেন্ড থাকলেও আগুনে বেগুন পোড়া হতে হবে। গোবিন্দ উঠল। পায়ের নিচে নরম খড়, তার জন্য শরীরের ভারসাম্য রাখাই দেয়। লাফ দেওয়ার জন্য পায়ের নিচে শক্ত মাটি দরকার। গোবিন্দ কিছু না ভেবেই মাথার ওপর থেকে টেনে এক পাজা খড় সরিয়ে ফেলল। মাঝখানের শক্ত খুঁটিটা দেখতে পেয়ে কাঠবেড়ালির মতো সেটা বেয়ে উঠে এলো একদম ওপরে। খুঁটিটার মাথায় দাঁড়ানোর জায়গা নেই, কোনো ক্রমে পায়ের পাতা রাখা যায় মাত্র, কিন্তু সার্কাসের খেলোয়াড়ের কাছে তাই যথেষ্ট। গোবিন্দ প্রায় 30 ফুট উঁচু খুঁটির মাথায় দাঁড়িয়ে ইষ্টদেবকে স্মরণ করে জীবনের সবচেয়ে বড় লাফটা মারল। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজ থেকে হারানো কাকাতুয়া তৃতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।